আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে। ইতিহাসের বাঁকে বাঁকে এমন কিছু মানুষ আবির্ভূত হন যারা নিজের জীবন দিয়ে একটি জাতিকে ঘুম থেকে জাগিয়ে দেন। আজ আমরা শুরু করতে যাচ্ছি এক মহান সিরিজ, ইসলামী জাগরণের ৩ প্রতীকিত। এই বইটি রচনা করেছেন প্রখ্যাত লেখক AKM নাজির আহমেদ, যেখানে স্থান পেয়েছেন ৩ জন কিংবদন্তি ইসলামী মনীষী, যারা ২০ শতকের শুরুতে আধুনিক জাহিলিয়াতের অন্ধকারে আলোর মশাল হয়ে ওঠেন। আজকের এই প্রথম পর্বে আমরা জানব এমন একজন মহাপুরুষের কথা, যার ডাক একসময় কাঁপিয়ে দিয়েছিল মিশর সহ গোটা মুসলিম দুনিয়াকে। তিনি হলেন শায়খ হাসানুল বান্না রহমতুল্লাহি আলাই, প্রতিষ্ঠাতা আল ইখওয়ানুল মুসলিমুন, একজন দায়ী, সংগঠক ও আলেম, যার জীবন, সংগ্রাম এবং শাহাদত আজও আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। চলুন গভীর শ্রদ্ধা আর মনোযোগ দিয়ে শুনিনি তার জীবনগাথা, এমন একজন মানুষের গল্প যার প্রতিটি পদক্ষেপ ছিল উম্মাহর জাগরণের পথে। বিসমিল্লাহির রহমানির রহিম। শায়খ হাসানুল বান্না রহমতুল্লাহি আলাই। জন্ম ১৯০৬ সনে শায়খ হাসানুল বান্না মিশরে জন্মগ্রহণ করেন। তার আব্বা আব্দুর রহমান আল বান্না একজন উঁচু মানের ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। শিক্ষা জীবন। ৮ বছর বয়সে শায়খ হাসানুল বান্নার আনুষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় মাদ্রাসা আর রাশাদ আদ দিনিয়া নামক শিক্ষা প্রতিষ্ঠানে। একই সাথে তিনি আল কোরআন হিফজ করতে থাকেন। কিছুকাল পর তিনি মাহমুদিয়ার মাধ্যমিক স্কুলের ছাত্র হন। বছর খানেকের মধ্যেই শায়খ হাসানুল বান্না দামানহুর টিচার্স ট্রেনিং স্কুলে ভর্তি হবার সুযোগ পান। এই স্কুলে লেখাপড়াকালে তিনি দামানহুরের বিশিষ্ট ইসলামী ব্যক্তিদের নিকট যাতায়াত করতেন। তাদের কাছ থেকে তিনি দ্বীনের তালিম হাসিল করতেন। এই সময় ব্যাপকভাবে ইসলামী সাহিত্য অধ্যয়নের দিকেও তিনি মনোযোগ দেন। টিচার্স ট্রেনিং ডিপ্লোমা পরীক্ষায় তিনি তার স্কুলে প্রথম ও সারা দেশে পঞ্চম স্থান অধিকার করেন। অতঃপর কায়রোতে যান ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে দারুল উলুমে ভর্তি হন। এই সময় তার আব্বা সপরিবারে মাহমুদিয়া থেকে কায়রোতে স্থানান্তরিত হন। কায়রোতে অবস্থানকালে শায়খ হাসানুল বান্না মিশরের অন্যতম সেরা ইসলামী ব্যক্তিত্ব শায়খ মাহমুদ কর্তৃক পরিচালিত জামিয়াতুল মাকারিমিল আখলাক আল ইসলামিয়া নামক সংস্থার সদস্য হন। এখানেই তার আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তৎপরতার হাতেখড়ি। ১৯২৭ সনের জুলাই মাসে দারুল উলুম থেকে তিনি ডিপ্লোমা লাভ করেন। এখানেই তার আনুষ্ঠানিক শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। ৮ নং পৃষ্ঠা থেকে পড়ছি। কর্মজীবন শুরু। ১৯২৭ সনের সেপ্টেম্বর মাসে শায়খ হাসানুল বান্না সরকারি স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। তাকে পোস্টিং দেয়া হয় ইসমাইলিয়াতে। ইসমাইলিয়া সুয়েজ খালের সাথে সংযুক্ত তিমসাহ ঝিলের সন্নিকটে অবস্থিত একটি শহর। স্কুলের শিক্ষক হিসেবে তিনি কর্তব্য পালন করতে থাকেন, আর সময় সুযোগ মতো তিনি নিকটবর্তী ক্লাব ও কফি হাউসে গিয়ে দ্বীনি বক্তব্য পেশ করা শুরু করেন। আল ইখওয়ানুল মুসলিমুন গঠন। শায়খ হাসানুল বান্নার সংক্ষিপ্ত অথচ জ্ঞানগর্ভ ইসলামী ভাষণ চিন্তাশীল লোকদেরকে প্রভাবিত করতে শুরু করে। ১৯২৮ সনের মার্চ মাসে ৬ জন ব্যক্তি তার বাসায় আসেন তার সাথে আলাপ করতে। শায়খ হাসানুল বান্না তাদের সামনে তার চিন্তাধারা পেশ করেন এবং সমাজ অঙ্গনের সর্বত্র ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য সংগঠিত প্রয়াসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা চলতে থাকে। এই মিটিংয়ে আগত ৬ জন ব্যক্তি হচ্ছেন: ১. হাফিজ আব্দুল হামিদ, ২. আহমদ আল হাসরি, ৩. ফুয়াদ ইব্রাহিম,
4 আব্দুর রহমান হাসবুল্লাহ, 5 ইসমাইল ইজোজ ও 6 জাকি আল মাগরিবি। শায়খ হাসানুল বান্না চাইলে তখনই আরও অনেককে ডেকে নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রতিটি গঠনমূলক আন্দোলনের শুরুতে থাকেন মাত্র একজন লোক, তারপর আরও কিছু সংখ্যক সমমনা লোক যুক্ত হয়ে সংগঠিত তৎপরতা শুরু করেন। গোড়ার দিক কার এই ব্যক্তিদের চিন্তার এই ঐক্য সংগঠনের ভিতকে দৃঢ়তা দান করে। তাদের অভিন্ন বক্তব্য পরবর্তীতে যারা সংগঠনের অন্তর্ভুক্ত হয় তাদের চিন্তার ঐক্য নিশ্চিত করে। আর চিন্তার ঐক্যই যদি না থাকে, একটি প্ল্যাটফর্মে অসংখ্য লোকের ভিড় জমিয়েও কোনো সুফল আশা করা যায় না। আলোচনান্ত্রে একটি সংগঠন কায়েমের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের নাম রাখা হয় আল ইখওয়ানুল মুসলিমুন, আর এর আল মুরশিদুল আম নির্বাচিত হন শায়খ হাসানুল বান্না। এইভাবে 1928 সনের মার্চ মাসে মিশরের অন্যতম শহর ইসমাইলিয়াতে 7 জন সদস্য নিয়ে আল ইখওয়ানুল মুসলিমুন গঠিত হয়। উল্লেখ্য যে তখন শায়খ হাসানুল বান্না ছিলেন 22 বছরের একজন দীপ্তিমান যুবক। প্রিয় শ্রোতা, আপনি যদি ইসলামের ইতিহাস ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি আগ্রহী হন, তাহলে এমন একটি বই আপনার সংগ্রহে অবশ্যই থাকা উচিত। বইটির নাম আর রাহিকুল মাকতুম। মহান গবেষক মাওলানা সাফিউর রহমান মুবারকপুরি রহমাতুল্লাহ আলাই কর্তৃক রচিত এই বইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী, যা সিরাত সাহিত্য জগতে একটি অনন্য মাইল ফলক। ভালো খবর হচ্ছে, আপনি যদি সাহিত্যবিদের মাধ্যমে এই বইটি সংগ্রহ করেন তাহলে বাজার মূল্য 770 টাকা নয়, পাবেন মাত্র 385 টাকায়, একেবারে অর্ধেক দামে। কুরিয়ার চার্জ সহ সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। বইটি সংগ্রহ করতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে ভিজিট করুন সাহিত্যবিদের অফিসিয়াল সাইট। জ্ঞানের খোঁজে যারা চলছেন তাদের জন্য এটি হবে সত্যিকারের এক মূল্যবান সঙ্গী। 9 নং পৃষ্ঠা থেকে পড়ছি। শায়খ হাসানুল বান্না ভালো করে জানতেন যে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত আল জিহাদু ফিল ইসলাম বা ইসলামী আন্দোলনের প্রধান কাজ হচ্ছে আর দাওয়াত ইলাল্লাহ বা আল্লাহর দিকে লোকদেরকে ডাকা। এই কাজ করতে হলে লোকদের সামনে প্রথমেই তুলে ধরতে হয় আল্লাহর পরিচয়, তারপর আল্লাহর পথের তথা ইসলামের পরিচয়। এরপর তাদেরকে উদ্বুদ্ধ করতে হয় ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান অনুসরণের সাথে সাথে সামষ্টিক জীবনে আল্লাহর বিধান কায়েম করার সংগ্রামে আত্মনিয়োগ করতে। আল ইখওয়ানুল মুসলিমুনের সাংগঠনিক বিস্তৃতি। শায়খ হাসানুল বান্না ইসমাইলিয়া শহর চষে বেড়াতে লাগলেন। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে লোকদের সাথে আলাপ করতেন ও ইসলামের আলো ছড়াতেন। এইভাবে কাজ চলে 3টি বছর। বেশ কিছু লোক তার ডাকে সাড়া দেয়। আল ইখওয়ানের সদস্যগণ তাদের নেতার অনুকরণে লোকদের বাড়িতে বাড়িতে যেতেন। বিশিষ্ট সদস্যগণ মসজিদে সমবেত লোকদের সামনে বক্তব্য পেশ করতেন। তারা কফি খানাতেও যেতেন। উপস্থিত লোকদেরকে নিজেদের বক্তব্য শোনাতেন। সকল শ্রেণীর মানুষের কাছে তারা যেতেন, তাদের সাথে মিশতেন, তাদের কথা শুনতেন ও তাদেরকে দ্বীনের কথা শোনাতেন। মাত্র 4 বছরের মধ্যেই আল ইখওয়ান খুবই পরিচিত একটি সংগঠনে পরিণত হয়। ইসমাইলিয়াতে অনেকগুলো শাখা কায়েম হয়, আর নিকটবর্তী শহর পোর্ট সাইদ, সুয়েজ, আবু সুয়াইর ও সুবরাখিতেও শাখা সংগঠন কায়েম হয়। তখন ইসমাইলিয়াতে অবস্থিত ছিল আল ইখওয়ানুল মুসলিমুনের কেন্দ্রীয় কার্যালয়। এখানে নির্মাণ করা হয় একটি মসজিদ। কিছুকাল পর কেন্দ্রীয় কার্যালয়ের পাশে বালকদের জন্য একটি ও বালিকাদের জন্য আরেকটি স্কুল স্থাপিত হয়। এই স্কুলগুলোতে এমন শিক্ষা পদ্ধতি চালু করা হয় যাতে একজন শিক্ষার্থী পার্থিব বিষয়ে পারদর্শিতা অর্জনের সাথে সাথে ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠে। আরও কিছুকাল পর কেন্দ্রীয় কার্যালয়ের সন্নিকটে গড়ে তোলা হয় ক্লাব। এই ক্লাবে শরীরচর্চা ও
ও নির্মল আনন্দদানের বিভিন্ন আয়োজন ছিল। লোকদের কর্মসংস্থানের জন্য নিকটেই গড়ে তোলা হলো কুটির শিল্প প্রতিষ্ঠান। কেন্দ্রীয় কার্যালয় ছিল মডেল, শাখা সংগঠনগুলো শক্তিশালী হলেই মসজিদ নির্মাণ, শিক্ষালয় স্থাপন, ক্লাব গঠন ও কুটির শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলত। 10 নং পৃষ্ঠা থেকে পড়ছি। শায়খ হাসানুল বান্নার বিরুদ্ধে অভিযোগ। এ সময় মিশরের মসনদে আসীর ছিলেন কিং ফুয়াদ, প্রধানমন্ত্রী ছিলেন ইসমাইল সিদ্কি পাশা। আল ইখওয়ান তখন কোনো শক্তিধর সংগঠন ছিল না, তথাপিও প্রধানমন্ত্রী ইসমাইল সিদ্কি পাশা এইটিকে বাঁকা চোখে দেখতেন। শায়খ হাসানুল বান্না একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা শুরু হলো এই বলে যে তিনি সরকারি টাকা খরচ করে দল গঠন করেছেন। তার কার্যাবলী পরীক্ষা করার জন্য একটি কমিটিও গঠন করা হয়। কমিটি তদন্ত করে আপত্তিকর কিছুই পেল না। আসলে তাকে হয়রানি করাই ছিল এই অভিযোগের আসল উদ্দেশ্য। সরকারি মহল থেকে প্রচারণা শুরু হলো যে হাসানুল বান্না কিং ফুয়াদকে ক্ষমতাচ্যুত করা ও রাজত্ব খতম করার জন্য এই সংগঠন গড়ে তুলেছেন। শায়খ হাসানুল বান্না কায়রোতে বদলি। 1932 সনের অক্টোবর মাসে শায়খ হাসানুল বান্না কায়রোতে বদলি হন। এই বদলি আল ইখওয়ানের জন্য কল্যাণকর হয়েছিল। আল ইখওয়ানের কেন্দ্রীয় কার্যালয় স্থানান্তরিত হয় কায়রোতে। এখানে নতুন উদ্যমে কাজ শুরু হয়। বোঝা যাচ্ছিল আগামী দিনগুলোতে আল ইখওয়ান একটি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। উল্লেখ্য যে কায়রোতে বদলি হওয়ার পর শায়খ হাসানুল বান্না বিয়ে করেন। একটি মসজিদে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার বিয়ে সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী ইসমাইল সিদ্কি পাশা আল ইখওয়ানের ওপর বিশেষ দৃষ্টি রাখছিলেন, কিন্তু তিনি আল ইখওয়ানকে ভালো চোখে দেখতেন না। তবে নৈতিকভাবে দুর্বল করে ফেলার জন্য তিনি আল ইখওয়ানকে অর্থ সাহায্যের প্রস্তাব করেন। বিচক্ষণ শায়খ হাসানুল বান্না এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শায়খ হাসানুল বান্না কেন্দ্রীয় কার্যালয়টিকে প্রাণবন্ত করে তুলেছিলেন। স্কুলে যাবার আগে তিনি কার্যালয়ে আসতেন। সেই দিনের করণীয় কাজের ফিরিস্তি তৈরি করে সহকারীদের হাতে দিয়ে যেতেন। স্কুল থেকে ফেরার পথে তিনি আবার আসতেন কার্যালয়ে। বিকালের সময়টাকে সাধারণত আলোচনা সভা অনুষ্ঠিত হতো। এই সময় তিনি আল কোরআনে উপস্থাপিত বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে বক্তব্য রাখতেন। আল আখওয়াত আল মুসলিমাত গঠন। শায়খ হাসানুল বান্না মহিলাদেরকে স্বতন্ত্রভাবে সংগঠিত করা ও তাদের মাধ্যমে মহিলা অঙ্গনে দ্বীনের মর্মবাণী পৌঁছে দেওয়ার গুরুত্ব উপলব্ধি করেন। 11 নং পৃষ্ঠা থেকে পড়ছি। আল ইখওয়ানের কেন্দ্রীয় কার্যালয়ের নিকটে স্থাপিত উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসার শিক্ষিকাদেরকে তিনি আল ইখওয়ানের মহিলা শাখা গঠন করেন। এর নাম রাখা হয় আল আখওয়াত আল মুসলিমাত। মহিলাদের মধ্যে কিভাবে ও কি কি উপকরণ ব্যবহার করে দাওয়াত সম্প্রসারিত করতে হবে তাও নির্ধারিত করে দেয়া হয়। আল ইখওয়ানের সাধারণ সম্মেলন। 1943 সনে শায়খ হাসানুল বান্নার আহ্বানে কায়রোতে অনুষ্ঠিত হয় আল ইখওয়ানের প্রথম সাধারণ সম্মেলন। মিশরে তখন খ্রিস্টান মিশনারিদের ব্যাপক তৎপরতা চলছিল। এই সম্মেলনে এই বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়। সম্মেলন শেষে কিং ফুয়াদকে একটি চিঠির মাধ্যমে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা সম্পর্কে অবহিত করা হয়। এই সনের শেষের দিকে আরেকটি সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে দাওয়াত সম্প্রসারণের উপায় নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় একটি প্রিন্টিং প্রেস স্থাপনের। এই সম্মেলনের পর আল ইখওয়ানের সাপ্তাহিক পত্রিকা মাজাল্লাতুল ইখওয়ানুল মুসলিমুন প্রকাশ শুরু হয়। শায়খ হাসানুল বান্নার বক্তব্য মুদ্রিত হয়ে একের পর এক আত্মপ্রকাশ করতে থাকে। শায়খ হাসানুল বান্না দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রবন্ধ লিখতেন। সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তার বক্তব্য পরিবেশিত হতো। শায়খ হাসানুল বান্না শাখা সংগঠনগুলোতে সাপ্তাহিক আলোচনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতেন। 1935 সনের শায়খ হাসানুল বান্নার আহ্বানে আল ইখওয়ানুল মুসলিমুনের তৃতীয় সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে সাংগঠনিক বিষয়াদির আলোচনা প্রাধান্য পায়। সদস্যদের মান, বৈশিষ্ট্য, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। রোভার স্কাউট গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। 1937 সনে মিশরের মসনদে বসেন কিং ফারুক। তরুণ ফারুক একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ের রেক্টর মুস্তাফা আল মারাগির প্রভাব ছিল তার ওপর। তার শাসনকালে মিশরে ইসলামের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, এটাই ছিল সকলের আশা। এই আশা নিয়েই আল ইখওয়ানুল মুসলিমুন কিং ফারুকের অভিষেক উৎসব পালন করে। এই উৎসব পালন উপলক্ষে অনুষ্ঠিত হয় আল ইখওয়ানের চতুর্থ সাধারণ সম্মেলনে। উল্লেখ্য যে পরবর্তী সময়ে কিং ফারুক দ্বীনের প্রতি উদাসীন হয়ে পড়েন। 12 নং পৃষ্ঠা থেকে পড়ছি। আলী মাহির পাশার সরকারের প্রতি সমর্থন। কিং ফারুক প্রধানমন্ত্রী বানান আল মাহির পাশাকে। আলী মাহির পাশা আল ইখওয়ানের বর্ধিষ্ণু শক্তি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। তিনি তার পরিচালিত সরকারের প্রতি আল ইখওয়ানের সমর্থন চান। আলী মাহির পাশা ইসলামের প্রতি খুবই অনুরাগী ছিলেন। তাকে সমর্থন দেওয়ার অর্থ ছিল সরকারের ইসলামপ্রিয় অংশটিকে শক্তিশালী করা। শায়খ হাসানুল বান্না পরামর্শ পরিষদে বিষয়টি তোলেন। দীর্ঘ আলোচনার পর আলী মাহির পাশার সরকারের প্রতি সমর্থন জ্ঞাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। কিছু সংখ্যক সদস্য এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তারা তাদের ভিন্ন মত ব্যক্ত করেন। তারা শায়খ হাসানুল বান্নার সহকারী আহমেদ আশকুকশুকারির পদত্যাগ দাবি করেন। তাদের ধারণা ছিল যে এই ব্যক্তিটি সরকারের সাথে আল ইখওয়ানের সম্পর্ক স্থাপনের মাধ্যম। শায়খ হাসানুল বান্না আহমেদ আশকুকারির বরখাস্তের দাবি মেনে নেননি। এতে উক্ত সদস্যগণ নাখোশ হন। 1939 সনের জানুয়ারি মাসে শায়খ হাসানুল বান্নার আহ্বানে আল ইখওয়ানের 5ম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয় কায়রোতে। ইতিমধ্যে আল ইখওয়ান সারা দেশে বিপুল সাংগঠনিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়। আল ইখওয়ান মিশরের রাজনীতিতে একটি গণ্য শক্তিতে পরিণত হয়। নতুন সদস্যগণ যাতে আল ইখওয়ান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারে, সেই জন্য তিনি এই সম্মেলনে তার ভাষণে উল্লেখ করেছিলেন। আল ইখওয়ানুল মুসলিমুন একটি সালাফিয়া আহ্বান, একটি সুন্নি পথ, একটি সুফি বাস্তবতা, একটি রাজনৈতিক দল, একটি ক্রিয়া সংস্থা, একটি শিক্ষা সংস্কৃতি পরিষদ, একটি অর্থনৈতিক সংগঠন ও একটি সমাজ দর্শন। ত্বরাপ্রবণ কিছু লোকের ভূমিকা। ইতিমধ্যে আল ইখওয়ানের একটি অতি উৎসাহী গ্রুপ সক্রিয় হয়ে ওঠে। এরা ছিল রোভার স্কাউটদেরও একটি অংশ। এরা মনে করল যে বিপ্লবের সময় এসে গেছে, এখন দেরি করা কাপুরুষতার নামান্তর, ক্ষমতা দখল করে নিলেই হয়। তারা যুক্তি দেখালো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ কোনো গর্হিত কাজ হতে দেখে তবে সে তার হাত দ্বারা তার প্রতিরোধ করবে। যদি তা করতে সক্ষম না হয় তবে জবান দ্বারা তার প্রতিবাদ করবে। যদি তাও করা সম্ভব না হয় তাহলে হৃদয়ে তা প্রতিরোধের চিন্তা ভাবনা করবে। অবশ্য শেষটি হচ্ছে ঈমানের দুর্বলতম পর্যায়। 13 নং পৃষ্ঠা থেকে পড়ছি। এদের বক্তব্যের জবাবে শায়খ হাসানুল বান্না আল কোরআনের আয়াত বিশেষের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেন। আল্লাহ বলেন, তুমি লোকদেরকে তোমার রবের পথে ডাকো হিকমা ও সুন্দর বক্তব্য সহকারে, আর তাদের সাথে আলাপ করো অতীব সুন্দর পদ্ধতিতে। তোমার রব জানেন কে তার পথ ছেড়ে বিভ্রান্ত হয়েছে, আর জানেন কে হেদায়েত অনুসরণ করে চলছে। এই আয়াত উদ্ধৃতির মাধ্যমে শায়খ হাসানুল বান্না ইসলামী বিপ্লবের সুস্থ ও স্বাভাবিক পদ্ধতি কি তা তাদের সামনে তুলে ধরেন। শায়খ হাসানুল বান্না হাওয়ার দোলায় আন্দোলিত হবার মতো ব্যক্তি ছিলেন না। তিনি স্রোতের সাথে ভেসে যাবার পাত্র ছিলেন না। হঠকারিতার পরিণতি কি হতে পারে তাও তিনি বুঝতেন। তাই তিনি স্বীয় মতে অটল থাকেন। কিছু লোক সংগঠন ছেড়ে চলে যায়। সরকারের উপর ইংরেজদের ও আল ইখওয়ানের চাপ। 1939 সনে শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধ।
গ্রেট ব্রিটেন চাচ্ছিল মিশর তার পক্ষাবলম্বন করে যুদ্ধে অংশগ্রহণ করুক, অথচ গ্রেট ব্রিটেনের পক্ষাবলম্বন করার মানে ছিল তুর্কির বিরুদ্ধে যুদ্ধে নামা, অর্থাৎ মুসলিম সৈন্যগণ মুসলিম সৈন্যদেরকে আহত ও নিহত করা। এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা সহজ ব্যাপার ছিল না। শায়খ হাসানুল বান্না এই বিষয়ে সরকারকে পূর্বান্তেই হুঁশিয়ার করে দেন। প্রধানমন্ত্রী আলী মাহির পাশা ও প্রধান সেনাপতি জেনারেল আজিজ আলী আল মিশরীয় ইংরেজ তোষণ নীতি গ্রহণ করতে প্রস্তুত ছিলেন না। ইংরেজদের বিরাট স্বার্থ তখন সুয়েজে। মিশরের স্বাধীনচেতা সরকার গ্রেট ব্রিটেনের স্বার্থ বিরোধী পদক্ষেপ নিতে পারে, এই আশঙ্কা তাদের পেয়ে বসে। ইংরেজগণ গোপনে কিং ফারুকের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করতে থাকে। দুঃখের বিষয়, কিং ফারুক ইংরেজদের চাপের মুখে নতি স্বীকার করেন। 1940 সনে কিং ফারুক প্রধান সেনাপতি জেনারেল আজিজ আলী আল মিসরিকে দীর্ঘ ছুটিতে পাঠিয়ে দেন। এই ছুটি আর কোনোদিন শেষ হয়নি। কিছুদিন পরে আলী মাহির পাশাকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়। মিশরে ইংরেজদের কূটনীতি বিজয় লাভ করে। 14 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 1940 সনের জুন মাসে প্রধানমন্ত্রী নিযুক্ত হন হাসান সাবরি পাশা। তার নেতৃত্বে মিশর আফ্রিকার রণাঙ্গনে গ্রেট ব্রিটেনের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে। ওই বছরের নভেম্বর মাসে হাসান সাবরি পাশা ইন্তিকাল করলে নতুন প্রধানমন্ত্রী হন হুসাইন সিররি পাশা। 1941 সনে শায়খ হাসানুল বান্না আল ইখওয়ানের ষষ্ঠ সাধারণ সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে কায়রোতে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আগামীতে জাতীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগেই বলেছি, প্রাক্তন প্রধানমন্ত্রী আলী মাহির পাশা ও প্রাক্তন প্রধান সেনাপতি আজিজ আল মিসরি গ্রেট ব্রিটেনের তাবেদারি করতে প্রস্তুত ছিলেন না। জনগণের ওপর তাদের বেশ প্রভাব ছিল। পাছে শায়খ হাসানুল বান্না তাদের সাথে মিলিত হয়ে সরকার বিরোধী কোনো মোর্চা গড়ে তোলেন, এই আশঙ্কায় শায়খ হাসানুল বান্নাকে অন্যত্র বদলি করা হয়। গৃহবন্দী করা হয় আলী মাহির পাশাকে, আর গ্রেফতার করা হয় আজিজ আলী আল মিসরিকে। শায়খ হাসানুল বান্নার প্রথম গ্রেপ্তারি। অল্পকাল পরে শায়খ হাসানুল বান্না কায়রোতে আসেন ইংরেজ বিরোধী জনমত গড়ে তোলার জন্য। সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সরকার শায়খ হাসানুল বান্না ও সংগঠনের সেক্রেটারি জেনারেল আব্দুল হাকিম আবেদিনকে গ্রেফতার করে। আলী খোয়ানের পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হয়। অন্য সব পত্রিকায় আলী খোয়ানের কোনো খবর ছাপানো যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়। মিছিল ও জনসভা নিষিদ্ধ হয়। সরকারের এই পদক্ষেপ গণমনে দারুণ অসন্তোষ সৃষ্টি করে। জনমতের দিকে লক্ষ্য করে সরকার শায়খ হাসানুল বান্না ও আব্দুল হাকিম আবেদিনকে মুক্তি দেয়। গ্রেট ব্রিটেন বরাবরই ইসলামের প্রতি বৈরী মনোভাব পোষণ করে আসছিল। মিশরে ক্রমবর্ধমান ইসলামী জাগরণ গ্রেট ব্রিটেনকে শঙ্কিত করে তোলে। কূটকৌশলের মাধ্যমে ইসলামী শক্তিকে বশে আনা যায় কিনা সেই চেষ্টাও তারা করে। গ্রেট ব্রিটেনের দূতাবাস থেকে শায়খ হাসানুল বান্নার সাথে যোগাযোগ করা হয়। দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আল ইখওয়ানুল মুসলিমুনের লক্ষ্য, কর্মসূচি ও কর্মপদ্ধতি জানতে চান। তাকে সব জানানো হয়। সব শুনে তিনি বাহ্যত সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি আল ইখওয়ানকে আর্থিক সাহায্যের প্রস্তাব দেন। বিচক্ষণ শায়খ হাসানুল বান্না ধন্যবাদ সহকারে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 15 নং পৃষ্ঠা থেকে পড়ছি। প্রধানমন্ত্রী হুসাইন সিররি পাশা নির্বিঘ্নে শাসন চালাতে পারছিলেন না। ইংরেজদের সাথে তার মাখামাখি জনমনে ক্রোধের সঞ্চার করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। অবস্থা বেগতিক দেখে হুসাইন সিররি পাশা পদত্যাগ করেন। কিং ফারুক ওয়াফদ পার্টির নেতা মুস্তাহা আন নাহাস পাশাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এ সময় সেনাবাহিনীর তরুণ অফিসারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তারা একদিকে কিং ফারুক ও অন্যদিকে প্রধানমন্ত্রী পরিচালিত প্রশাসনের প্রতি বিরূপ মনোভাবাপন্ন হয়ে ওঠে। দেশের রাজনৈতিক অস্থিরতা তাদেরকে বিরক্ত করে তোলে। কিছু সংখ্যক তরুণ অফিসার ফ্রি অফিসার্স নামে একটি গোপন সংস্থা গড়ে তোলে।
তারা একটি সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা আঁটছিল। এই অফিসারগণ দেশপ্রেমিক রাজনীতিবিদদের সাথে সম্পর্ক সৃষ্টির সিদ্ধান্ত নিয়ে তাদের সাথে যোগাযোগ শুরু করে। আনোয়ারুস সাদাত ও আব্দুল মুমিন আব্দুর রউফ শায়খ হাসানুল বান্নার সাথে যোগাযোগ করেন। শর্ত সাপেক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানো। এদিকে প্রধানমন্ত্রী মুস্তাফা আন-নাহাস পাশা পার্লামেন্টের নতুন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। আলী ইখওয়ান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিতে থাকে। সিদ্ধান্ত হলো শায়খ হাসানুল বান্না ইসমাইলিয়া নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রধানমন্ত্রী মুস্তাফা আন-নাহাস পাশা দেখলেন যে আলী ইখওয়ান নির্বাচনে নামলে তার দল অফদ পার্টি ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য তিনি শায়খ হাসানুল বান্নাকে তার কাছে ডেকে নেন এবং আলী ইখওয়ান যাতে নির্বাচনে না নামে তার জন্য চাপ দেন। অনেক বাদানুবাদ হয়। অবশেষে কতগুলো শর্ত সাপেক্ষে আলী ইখওয়ান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে সম্মত হয়। প্রধানমন্ত্রী ওয়াদা করেন যে আলী ইখওয়ানকে নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে দেয়া হবে, মদ ও বেশ্যাবৃত্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, আলী ইখওয়ানের পত্র পত্রিকাগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 1942 সনের শেষ ভাগে প্রধানমন্ত্রী মুস্তাফা আন-নাহাস পাশা বেঁকে বসেন। আলী ইখওয়ানের প্রতি তিনি আবার বৈরী মনোভঙ্গি দেখাতে শুরু করেন। সারা দেশে ছড়িয়ে থাকা আলী ইখওয়ানের শাখাগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। কেবলমাত্র কেন্দ্রীয় কার্যালয়টি নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়। 16 নং পৃষ্ঠা থেকে পড়ছি। মুস্তাফা আন-নাহাস পাশার সরকার ইংরেজদের সমর্থন পুষ্ট ছিল। এই সরকার শায়খ হাসানুল বান্নাকে তাদের পথে সবচেয়ে বড় কাঁটা মনে করত। শোনা যাচ্ছিল শায়খ বান্নাকে অচিরেই কোথাও নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। তিনি এর জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকেন। আর একটি সার্কুলার লেটারের মাধ্যমে তিনি কর্মীদের জন্য বিশেষ হিদায়াত পাঠান। এই চিঠির একাংশে তিনি লেখেন, তোমরা নানাবিধ কষ্ট ও বাধার সম্মুখীন হবে, আর প্রকৃতপক্ষে তখনই তোমরা এই মিশরের ধারক বাহকদের পথে অগ্রসরমান বুঝতে হবে। ইসলামের প্রকৃত তাৎপর্য সম্বন্ধে সাধারণ মানুষের অজ্ঞতা তোমাদের পথে বাধার সৃষ্টি করবে। তোমরা দেখবে ধর্মধারী ও সরকারি আলিমগণ তোমাদের ইসলাম সম্পর্কিত ধারণাকে আজগুবি বলে আখ্যায়িত করবে। তোমরা যে ইসলামের সৈনিক তাই অস্বীকার করবে। নেতৃস্থানীয় সম্মানিত ও অন্যান্য ব্যক্তিগণ তোমাদেরকে ঈর্ষা করবে। একটির পর একটি সরকার এসে তোমাদেরকে বাধা দেবে। এদের প্রত্যেকে তোমাদের কাজ ব্যাহত করতে চাইবে ও তোমাদের অগ্রগতি রোধ করতে চাইবে। এইভাবে তোমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। তোমাদেরকে ধরপাকড় করা হবে, বন্দি করে রাখা হবে, নির্বাসিত করা হবে। তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, তোমাদের বিশিষ্ট কাজগুলো বন্ধ করে দেয়া হবে, তোমাদের গৃহে তল্লাশি চালানো হবে। তোমাদের এই পরীক্ষার কাল দীর্ঘ হতে পারে, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন যে যারা তার পথে সংগ্রাম করে ও কল্যাণকর কাজ করে তিনি তাদেরকে সাহায্য করবেন। ও হে আমার ভাইরা, তোমরা কি আল্লাহর দিনের রক্ষক হতে দৃঢ় সংকল্প? শায়খ হাসানুল বান্নাকে নির্বাসিত করা হয়নি, তবে চলার পথের কাঠিন্য সম্পর্কে তিনি যে চিত্র অঙ্কন করেছেন তার সাথীগণ প্রত্যক্ষ করেছেন পদে পদে। সালিহ আসমাউরির গুপ্ত বাহিনী। 1943 সনের গোড়ার দিকে আলী ইখওয়ানের কতিপয় সদস্য এক অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ গ্রহণ করে। তারা একটি গুপ্ত বাহিনী গঠন করে। এই বাহিনীর প্রধান হন সালিহ আসমাউই। এই গুপ্ত বাহিনী অস্ত্র প্রয়োগ করে বিপ্লব আনয়নে বিশ্বাসী ছিল। গঠিত হবার পর থেকেই এই বাহিনী এখানে ওখানে বারবার পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই গুপ্ত বাহিনীর তৎপরতার সকল বদনাম আলী ইখওয়ানের উপর চাপানো হয়। আলী ইখওয়ানকে বারবার দারুণ মুসিবতের সম্মুখীন হতে হয়। থেকে পড়ছি। 1944 সনে কিং ফারুক ওয়াফাদ পার্টির মন্ত্রিসভা ভেঙে দেন। সাদিষ্ট পার্টির নেতা আহমদ মাহির পাশা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তিনি দেশে সাধারণ নির্বাচনের অনুষ্ঠানের ব্যবস্থা করেন। পার্লামেন্ট নির্বাচনে আলী ইখওয়ান। 1945 সনের জানুয়ারি মাসে মিশরের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পার্লামেন্ট গঠনের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে আল ইখওয়ানুল মুসলিমুন অংশগ্রহণ করে। শায়খ হাসানুল বান্না ইসমাইলিয়া থেকে ও অন্য নেতৃবৃন্দ অন্যান্য অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। জনমত এতখানি অনুকূল ছিল যে নেতৃবৃন্দের সকলেই নির্বাচিত হওয়ার কথা। চরম দুর্নীতির আশ্রয় নিয়ে বহুমুখী কারসাজি করে শায়খ হাসানুল বান্না ও তার সহকর্মীদের নিশ্চিত বিজয়কে পরাজয়ে রূপান্তরিত করা হয়। আহমদ মাহির পাশার দলকে জয়ী করা হয়। শায়খ হাসানুল বান্নার দ্বিতীয় গ্রেপ্তারি। নির্বাচনের পর আহমদ মাহির পাশা শক্ত হয়ে বসেন। তিনি ইংরেজদের ইচ্ছা পূরণের উদ্যোগ নেন, সিদ্ধান্ত নেন জার্মানি ও তুর্কির বিরুদ্ধে যুদ্ধে নামার। 1945 সনের 24শে ফেব্রুয়ারি আহমদ মাহির পাশা যুদ্ধে নামার সিদ্ধান্ত সম্বলিত ঘোষণাটি পাটকালে আত্মাইর গুলিতে নিহত হন। প্রচার করা হয় এটি আল ইখওয়ানের কাজ। শায়খ হাসানুল বান্না, আহমদ আশ-শুক্কারি ও আব্দুল হাকিম আবেদিনকে গ্রেপ্তার করা হয়। আত্মাই ধরা পড়েছিল। জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে যে সে ন্যাশনালিস্ট পার্টির লোক। অতঃপর শায়খ হাসানুল বান্না ও তার দুইজন সহকর্মীকে মুক্তি দেয়া হয়। পরবর্তী প্রধানমন্ত্রী হন মাহমুদ ফাহমি আর নুকরাশি পাশা। শায়খ হাসানুল বান্না তার সাথে দেখা করেন, আহমদ মাহির পাশার হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করেন। এই সুযোগে তিনি তাকে আল ইখওয়ানের লক্ষ্য, কর্মসূচি ও কর্মপদ্ধতি অবহিত করেন। মাহমুদ ফাহমি আর নুকরাশি পাশা আল ইখওয়ানকে ঘৃণার চোখে দেখতেন। শায়খ হাসানুল বান্নার সাক্ষাৎ ও আলাপের পরও তার মনোভঙ্গির কোনোই পরিবর্তন হয়নি, বরং তিনি আল ইখওয়ানের উপর গোয়েন্দা নজরদারি আরও বাড়িয়ে দেন। মিশরের জনমত ছিল ইংরেজদের বিরুদ্ধে। সুয়েজে ইংরেজদের অবস্থান জনগণ মেনে নিতে পারছিল না। গ্রেট ব্রিটেনের প্রতি নাতজানো নীতি দেশের গণমানুষকে বিক্ষুব্ধ করে তোলে। 18 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তরুণ সমাজ সরকার বিরোধী আন্দোলন শুরু করে। কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মুস্তাফা মুমিনের নেতৃত্বে ছাত্রগণ প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। ছাত্র আন্দোলনের তীব্রতার মুখে মাহমুদ ফাহমি আর নুকরাশি পাশা পদত্যাগ করেন। উল্লেখ্য যে মুস্তাফা মুমিন আল ইখওয়ানের ছাত্র শাখার একজন নেতা ছিলেন। 1946 সনের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নিযুক্ত হন ইসমাইল সিদ্দিকী পাশা। তিনিও ইংরেজদের বশংবদ ছিলেন। আল ইখওয়ান গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে বলিষ্ঠ ও আপোষহীন মনোভাব গ্রহণ করার জন্য সরকারের উপর চাপ দিতে থাকে। একই দাবি উত্থাপিত হয় ছাত্র ও শ্রমিকদের পক্ষ থেকে। দেশে দারুণ রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এই অবস্থাতেও ইসমাইল সিদ্দিকী পাশা ইংরেজদের সাথে চুক্তির একটি খসড়া প্রকাশ করেন। মিশরের গণমানুষ বিক্ষোভের মাধ্যমে তা প্রত্যাখ্যান করেন। 8ই ডিসেম্বর প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। মাহমুদ ফাহমি আর নুকরাশি পাশা আবার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। আল ইখওয়ানে মতপার্থক্য। ওয়াফদ পার্টির সাথে আল ইখওয়ানুল মুসলিমুনের সম্পর্ক ভালো ছিল না। কেন্দ্রীয় নেতৃবৃন্দের একাংশ মত পোষণ করতেন যে জাতীয় স্বার্থে আল ইখওয়ান ও ওয়াফদ পার্টির মধ্যে সমঝোতা হওয়া উচিত। আহমদ আশ-শুক্কারি দাবি করলেন যে মিশরের রাজনৈতিক প্রয়োজনে আল ইখওয়ান শুধুমাত্র লোক তৈরির কাজ করবে আর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে ওয়াফদ পার্টি। এটি ছিল আল ইখওয়ানুল মুসলিমুনের অভ্যন্তরে বড় রকমের মতপার্থক্য। অন্যতম বিশিষ্ট ব্যক্তি ইব্রাহিম হাসান দল ত্যাগ করেন। কিছুকাল পর বহিষ্কৃত হন আহমদ আশ-শুক্কারি। এই মতপার্থক্য অবশ্যই আল ইখওয়ানকে বেশ খানিকটা দুর্বল করতে সক্ষম হয়। এদিকে নিয়মতান্ত্রিক আন্দোলনে আস্থা হারিয়ে যারা গুপ্ত বাহিনী গঠন করেছিল তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। সাহলি আশ-মাউরির পর গুপ্ত বাহিনীর পরিচালক হন আব্দুর রহমানুস সানাদি। রণাঙ্গনে আল ইখওয়ান। 1947 সনের নভেম্বর মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিভক্তিকরণের প্রস্তাব গৃহীত হয়। ফিলিস্তিনের বুকে একটি ইয়াহুদি রাষ্ট্র পত্তনের জন্য গৃহীত হয় এই প্রস্তাব। দুনিয়ার মুসলিমদের পক্ষে এই প্রস্তাব মেনে নেওয়া
সম্ভব ছিল না। 19 নং পৃষ্ঠা থেকে পড়ছি। ফিলিস্তিনিদের গ্র্যান্ড মুফতি আমিন আল হুসাইনি ইয়াহুদিদের মোকাবেলার স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। আল ইখওয়ানের অন্যতম সদস্য ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার মাহমুদ লাবিব। শায়খ হাসানুল বান্না তাকে ফিলিস্তিন পাঠান। মাহমুদ লাবিব মুফতি আল হুসাইনির সাথে যোগাযোগ রক্ষা করে ফিলিস্তিনি যুবকদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তুলে তাদেরকে প্রশিক্ষণ দিতে থাকেন। তিনি এই কাজ বেশি দিন করতে পারেননি। ইংরেজগণ তাকে ফিলিস্তিন ত্যাগ করতে বাধ্য করে। এ সময় আরব লীগের উদ্যোগে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হচ্ছিল। আল ইখওয়ানের কর্মীগণ ব্যাপক হারে স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দেয়। 1948 সন মুসলিম উম্মাহর জন্য এটি ছিল আরেকটি কঠিন বছর। ইয়াহুদিরা ফিলিস্তিনে জেগে বসে ইসলামী চিন্তা নায়কগণ জিহাদের ডাক দেন। এই দুর্দিনে ফিলিস্তিনের মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো কর্তব্য ছিল দুনিয়ার সকল মুসলিমের। শায়খ হাসানুল বান্না মিশর থেকে স্বেচ্ছাসেবক হিসেবে আল ইখওয়ানুল মুসলিমুনের সদস্যদেরকে ফিলিস্তিন পাঠানোর সিদ্ধান্ত নেন। আহমদ আব্দুল আজিজের কমান্ডে একদল স্বেচ্ছাসেবক অচিরেই আল আরিস গিয়ে পৌঁছে। সেনাবাহিনী ছেড়ে আসা কামাদুদ্দিন হুসাইন ও সালাহ সালিম স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগদান করেন। স্বেচ্ছাসেবক বাহিনী ইয়াহুদিদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। ফালুজা অঞ্চলে মিশরীয় সেনাবাহিনীর একটি দল ও ইয়াহুদিদের দ্বারা পরিবেষ্টিত হয়ে গিয়েছিল। আল ইখওয়ানের স্বেচ্ছাসেবক বাহিনী তাদের সাহায্যে এগিয়ে যায়। রণাঙ্গনে আল ইখওয়ানের বীরত্ব ও দেশময় তাদের জনপ্রিয়তা দেখে ঈর্ষায় জ্বলে পুড়ে যাচ্ছিলেন ইংরেজদের প্রিয়পাত্র প্রধানমন্ত্রী মাহমুদ ফাহমি আর নুকরাশি পাশা। কিং ফারুকের মনেও ভয় ঢুকে গেল। এই বুঝি আল ইখওয়ান গোটা মিশর দখল করে বসে। আল ইখওয়ানের স্বেচ্ছাসেবক বাহিনীর নিরস্ত্রীকরণ। ফিলিস্তিন রণাঙ্গনে আল ইখওয়ানের স্বেচ্ছাসেবকগণ বীরের মতো লড়ছিল ইয়াহুদিদের বিরুদ্ধে। ইয়াহুদিরা এদেরকে ভীষণ ভয় করত। দুঃখের বিষয় তাদের সাফল্যই তাদের কাল হয়ে দাঁড়ালো। একদিন রাতে মিশরের সেনাবাহিনী স্বেচ্ছাসেবকদের শিবিরগুলো ঘিরে ফেলে। প্রধান সেনাপতি ফুয়াদ সাদিক তাদেরকে নির্দেশ দেন অস্ত্র ত্যাগ করে দেশে ফিরে যেতে অথবা সরাসরি মিশরীয় সেনাবাহিনীর কমান্ডে থেকে যুদ্ধ করতে। ক্ষুণ্ণ মনে কেউ দেশে ফিরে গেল, কেউ বা কোনো না কোনোভাবে যুদ্ধের ময়দানে থেকে যাওয়াকেই শ্রেয় মনে করল। 20 নং পৃষ্ঠা থেকে পড়ছি। আল ইখওয়ানুল মুসলিমুনকে বেআইনি ঘোষণা। ইতিমধ্যে সারা দেশে আল ইখওয়ানুল মুসলিমুনের শাখা সংখ্যা 2000-এ উন্নীত হয়। জনশক্তির সংখ্যা দাঁড়ায় প্রায় 20 লাখ। আল ইখওয়ানের অব্যাহত শক্তি বৃদ্ধি সরকারকে ভীত শঙ্কিত করে তোলে। মাহমুদ ফাহমি আর নুকরাশি পাশা আল ইখওয়ানুল মুসলিমুনকে বেআইনি ঘোষণার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে শুরু করেন। বিভিন্ন স্থানে বোমা ও অস্ত্রশস্ত্র রেখে বলা হতে থাকে যে এইগুলো আল ইখওয়ানের কাণ্ড। বিশিষ্ট কিছু ব্যক্তি আত্মায়াইর হাতে প্রাণ হারায়। বলা হলো এসব হত্যাকাণ্ড আল ইখওয়ানের সংগঠিত করেছে 1948 সনের 8ই ডিসেম্বর রাত 11টা। শায়খ হাসানুল বান্না তার সহকর্মীদেরকে নিয়ে কায়রোতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে বসে রেডিওতে প্রচারিত খবর শুনছিলেন। খবর প্রচারিত হলো আল ইখওয়ানুল মুসলিমুনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ হিসেবে বলা হলো যে আল ইখওয়ান দেশে একটি সশস্ত্র বিপ্লব ঘটাবার প্রস্তুতি নিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশের গাড়ি। উপস্থিত সবাইকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করা হলো না শুধু শায়খ হাসানুল বান্নাকে, আল ইখওয়ানের সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়। আল ইখওয়ান পরিচালিত স্কুল, ক্লাব, হাসপাতাল ও শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়। ডিসেম্বর মাসে ঘটে আরেক ঘটনা। আব্দুল মাজিদ আহমদ হাসান নামক 23 বছর বয়সী একজন ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী মাহমুদ ফাহমিকে আর নুকরাশি পাশাকে হত্যা করে। এবারও উদরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপানো হয়। আল ইখওয়ানের বিরুদ্ধে অপপ্রচার তীব্রতর করা হয়। নতুন প্রধানমন্ত্রী হন ইব্রাহিম আব্দুল হাদি। আল ইখওয়ান তো দূরে থাক, তিনি কোনো রাজনৈতিক দলের প্রতি সন্তুষ্ট ছিলেন না।
তবু শায়খ হাসানুল বান্না তার সাথে দেখা করেন, তাকে নানাভাবে বোঝাতে থাকেন যাতে আলী খোয়ানের উপর থেকে তিনি নিষেধাজ্ঞা তুলে নেন। কিন্তু কোনো ফল হলো না। শায়খ হাসানুল বান্না আশা ছাড়লেন না। সরকারি মনোভাব পরিবর্তনের জন্য তিনি ধৈর্য সহকারে প্রচেষ্টা চালাতে থাকেন। ২১ নং পৃষ্ঠা থেকে পড়ছি। এই সময় ঘটে গেল আরেক বিপর্যয়। জিপে রক্ষিত বোমা সংক্রান্ত মামলার কাগজপত্র রক্ষিত ছিল কোর্ট বিল্ডিংয়ের একটি কক্ষে। সেখানে একটি বিস্ফোরণ ঘটাবার চেষ্টা করা হয়, কিন্তু বোমাটি যথাস্থানে রাখা হয়নি। যথাসময়ে বোমা ফুটল। কোর্ট বিল্ডিংয়ের বেশ ক্ষতি হয়। বিস্ফোরণের পর শফিক ইব্রাহিম আনাস নামক এক ব্যক্তি বন্দী হয়। প্রচার করা হয় যে এই ব্যক্তি আল ইখওয়ানের সদস্য। সন্ত্রাসী তৎপরতার বিরোধিতা। শায়খ হাসানুল বান্না সরকারকে জানালেন যে সন্ত্রাসী কার্যক্রমের সাথে তার বা তার সহকর্মীদের কোনোই সম্পর্ক নেই। এ সময় তিনি আলী খোয়ানের সদস্যদের প্রতি গোপনে একটি চিঠি পাঠান। এই চিঠিতে তিনি সুস্পষ্টভাবে সন্ত্রাসবাদীদের সম্পর্কে লিখেন যে এরা আলী খোয়ান নয়, আল মুসলিমুনও নয়। ব্যাপক গ্রেফতারি ও নির্যাতন। সারা দেশ থেকে আলী খোয়ানের লোকদেরকে গ্রেপ্তার করা হয়। বন্দীদের সংখ্যা কয়েক হাজার দাঁড়ায়। জেলখানায় তাদের উপর চালানো হয় নির্যাতন। কেন্দ্র থেকে শুরু করে গ্রাম পর্যায়ের সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়, কিন্তু শায়খ হাসানুল বান্নাকে গ্রেপ্তার করা হয়নি। শায়খ বলতেন, তাকে গ্রেপ্তার না করার অর্থ হচ্ছে যে তার মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। শায়খ হাসানুল বান্নার শাহাদাত। 1949 সনের 12ই ফেব্রুয়ারি এই দিন কায়রোতে ইয়াং মুসলিমস অ্যাসোসিয়েশনের একটি মিটিংয়ে শায়খ হাসানুল বান্না মেহমান বক্তা হিসেবে আসেন। মিটিং শেষে তিনি উক্ত সংস্থার কার্যালয় থেকে বের হন। রাস্তায় নেমে তিনি ট্যাক্সিতে উঠতে যাচ্ছিলেন, এমন সময় আত্মাইয়ের গুলি এসে বিঁধে তার বুকে। রক্তরঞ্জিত দেহ নিয়ে শায়খ হাসানুল বান্না ঢলে পড়েন। সঙ্গীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তিনি শাহাদাত বরণ করেন। আল্লাহর দ্বীনের সৈনিক আল্লাহর একান্ত সান্নিধ্যে চলে যান। লাশ পাঠানো হয় তার বাসায়। পুলিশ এসে বাড়ির চারদিকে ঘেরাও করে ফেলে। নিকট আত্মীয় ছাড়া আর কাউকে ঢুকতে দেয়া হলো না তার বাড়িতে। ট্যাঙ্ক বাহিনী ও সাজোয়া বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী সহকারে তার লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হয়। লক্ষ লক্ষ লোক দূরে অবস্থান করে অশ্রু বিসর্জন করতে থাকে। সরকার তাদেরকে তার জানাজা ও দাফন কাজে অংশ করতে দিল না। 22 নং পৃষ্ঠা থেকে পড়ছি। শায়খ হাসানুল বান্নার উত্তরসূরি। ইতিমধ্যে আলী খোয়ানুল মুসলিমুনের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। 1951 সনের 17ই সেপ্টেম্বর মিশরের সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দেয়। আলী খোয়ান আবার বৈধ সংগঠন রূপে কাজ শুরু করে। অক্টোবর মাসে হাসান ইসমাইল আল হুদাইবি আলী খোয়ানুল মুসলিমুনের আল মুর্শিদুল আম নির্বাচিত হন। তার ডেপুটি নিযুক্ত হন আব্দুল কাদির আউদা। কিছুকাল পর ভাইস মুর্শিদ নামে আরেকটি পদ সৃষ্টি করা হয়। এই পদে নিযুক্ত হন মোহাম্মদ খামিস হুমায়দা। হাসান ইসমাইল আল হুদাইবিও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী ছিলেন। তিনিও গুপ্ত বাহিনীকে স্বীকৃতি দেননি। শায়খ হাসানুল বান্নার মতো তিনিও ছিলেন সন্ত্রাসবাদের ঘোর বিরোধী। উপসংহার। শায়খ হাসানুল বান্না রহমাতুল্লাহি আলাই প্রতিষ্ঠিত সংগঠন আলী খোয়ানুল মুসলিমুন পথের চড়াই উতরাই পেরিয়ে সামনে এগিয়ে চলছে। বিভিন্ন আরব দেশে তাদের বিভিন্নমুখী তৎপরতা পরিলক্ষিত হয়। পশ্চিমের দেশগুলোতেও শায়খ হাসানুল বান্নার চিন্তাধারার অনুসারীদের সংখ্যা নগণ্য নয়। আলহামদুলিল্লাহ, শায়খ হাসানুল বান্না রহমতুল্লাহি আলাইয়ের জীবনী থেকে আমরা বুঝতে পারি একজন মানুষ কতটুকু প্রভাব ফেলতে পারে যদি তার হৃদয়ে থাকে ঈমানের জ্বালা, চোখে থাকে উম্মাহর জাগরণের স্বপ্ন। তার দাওয়াত, তার চিন্তা এবং তার শাহাদাত আমাদের জন্য এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। প্রিয় শ্রোতা, আজকের এই পর্বে এখানেই শেষ করছি।
ইনশাআল্লাহ ইসলামী জাগরণের ৩ প্রতীক্ষিত সিরিজের পরবর্তী পর্বে আমরা আপনাদের শোনাব বিশ্ববিখ্যাত ইসলামী মনীষী বদিউজ্জামান সাইদ নুরসি রহমাতুল্লাহি আলাইহির জীবনী। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী পর্বটি মিস না হয়। আপনারা চাইলে এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করতে পারেন, কারণ জ্ঞানের এই আলো ছড়িয়ে পড়ুক আরও বহু মানুষের হৃদয়ে। আমি মাহমুদুল হাসান শাহিদ সাহিত্যবিদ থেকে বিদায় নিচ্ছি আজকের এই পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।